আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সংবাদপত্র জগতে কি হচ্ছে, কিংবা নতুন যে ইলেকট্রনিক মিডিয়াগুলো তৈরি হয়েছে, টেলিভিশনগুলো, সেখানে কি ঘটছে? এর বাইরে যে সকল ইন্টারনেট প্রোটোকল, তারপর আইপিটিভি, এরপর প্রিন্ট মিডিয়ার যে ডিজিটাল ভার্সন প্রত্যেকটা প্রতিষ্ঠানেই আলাদাভাবে চালাচ্ছে, সেখানে কী ধরনের দলবাজি চলছে, বাসসে কি হচ্ছে, প্রেস ক্লাবে কি হচ্ছে, এই দৃশ্যগুলো আপনি কি জানেন? হয়তো বেশিরভাগ মানুষ যেহেতু মিডিয়া রিলেটেড না, হয়তো আপনি এই বিষয়গুলো জানেন না। কিন্তু এখানে যা কিছু হচ্ছে, আমি একজন মিডিয়া কর্মী হিসেবে যা দেখছি, এটা আউট অফ মাই ইমাজিনেশন। ৮০-র দশক থেকে এই সংবাদপত্র জগতের সাথে জড়িত এতটা দলবাজি, এতটা নিকৃষ্ট দলবাজি, এতটা মেধাহীন সাংবাদিকতা, এতটা দাম্ভিকতা এবং সাংবাদিকতার নামে যে দস্যুবৃত্তি, জাস্ট লাইক মানে লুটেরা, এই যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে, এটা আমি আমার জীবনে কখনো কল্পনা করিনি। আওয়ামী লীগ জামানাতে নাঈমুল ইসলাম খান আসতেন। তো নাঈমুল ইসলাম খান আমার সহকর্মী ছিলেন প্রথমে ইনকলাবে, পরে উনি আমার বস ছিলেন আজকের কাগজে। তো তিনি যে সকল কথাবার্তা বলতেন, যুক্তি দিয়ে, হাত নেড়ে, এতেই আমরা খুব রকম বিরক্ত ছিলাম তার প্রতি। কিন্তু তার কথাকে অস্বীকার করবে, তার যুক্তিকে অস্বীকার করবে, এরকম কোনো যাকে বলা হয় ন্যারেটিভ বিএনপি বা জামাত কারোর মধ্যে ছিল না। কিন্তু মানে সে যে কথাবার্তা বলতো, আজ যেমন সালাউদ্দিন সাহেব যেভাবে যুক্তি দিয়ে কথা বলতেন, ঠিক ওইভাবে কিন্তু নাঈমুল ইসলাম খান যুক্তি দিয়ে কথা বলতেন। ৭১ টিভিতে কয়েকজন পরিচিত মুখ ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ফারজানা রূপা। তিনি যে অনুষ্ঠান উপস্থাপনা করতেন, তার সঙ্গে সঙ্গে আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতেন। তো সেই প্রশ্নের মধ্যে আওয়ামী লীগকে ডিফেন্ড করা, প্রধানমন্ত্রীকে উচ্চ মার্গে নিয়ে যাওয়া, এই কাজগুলো তিনি করতেন। এগুলো দেখে আমাদের খুব রাগ হতো, হিংসে হতো এবং মেজাজ গরম হতো। আর অন্যদিকে মোজাম্মেল বাবু, তারপর আরও যারা আছেন, শ্যামল দত্ত যা সিনিয়র, তো শ্যামল দত্ত তো তেলবাজি করতেন না, কিন্তু মোজাম্মেল বাবু যথেষ্ট তেলবাজি করতেন। কিন্তু মোজাম্মেল বাবুর যে কোয়ালিটি, তার যে যোগ্যতা, তার যে ডিভোশন, একটা দলের প্রতি যে ডিভোশন, এটার একটা ভীষণ রকম ধারাবাহিকতা আছে। আওয়ামী লীগের বিপদের সময় তারা ভীষণ রকম সাফার হয়েছেন, ছাত্রলীগ করেছেন, বুয়েটের ছাত্র ছিলেন, মেধা মননশীলতার সর্বোচ্চ পর্যায়ে। তো সেখান থেকে তিনি তেলবাজি করতেন, দালালি করতেন, এটা আমাদের ভালো লাগতো না। এমনকি সমকালের সম্পাদক প্রয়াত গোলাম সরোয়ার সাহেব, তো সাংবাদিকদের মধ্যে যে কজন একদম লিজেন্ড ছিলেন এরশাদ জামানাতে, খুবই প্রভাবশালী, খুবই মেধাবী, একদম লিজেন্ডারি। যেমন আমিনুল ইসলাম খান ৩টি মেজর পত্রিকা, ৩টি ডাইমেনশনে, যেমন আজকের কাগজ, ভোরের কাগজ এবং আমাদের সময়, এই ৩টি ভিন্ন আঙ্গিকের পত্রিকা একেবারে শতভাগ এস্টাবলিশড করে ওয়ান অফ দ্য টপ 5 পত্রিকায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যে দক্ষতা, যোগ্যতা, এটা বাংলাদেশে আর কারো নাই, সেকেন্ড পিস নাই। তো সেই মানুষ শেখ হাসিনার পক্ষে কথা বলতেন। সো দেয়ার ইজ এ কোয়ালিটি। আবার ইত্তেফাকের নিউজ এডিটর গোলাম সারোয়ার, তার যে নিউজ, ভিউজ, পত্রিকা চালানোর ক্ষমতা, সংবাদকে মূল্যায়ন করার ক্ষমতা, ওটা তিনি যতদিন জীবিত ছিলেন তার পাশে এত ইফেক্টিভ, পাওয়ারফুল যাকে বলা হয় নিউজ এডিটর বাংলাদেশে ছিলেন না। ওনার সঙ্গে নিউজ এডিটর হিসেবে তুলনা করার মতো আমি কাউকে দেখি না। তো সেই মানুষও একটা সময় এসে যখন শেখ হাসিনার প্রশংসা করতেন, যিনি এরশাদের জামানত অত প্রশংসা করতেন না, আমাদের খারাপ লাগতো যে এত বড় একটা মানুষ কেন এই দালালি করতে গেলেন। কিংবা ইকবাল সোবহান চৌধুরীর মতো এমিনেন্ট জার্নালিস্ট, অত্যন্ত ভালো বংশ, সৎ বংশ, তো তিনি কেন শেখ হাসিনার দালালি করতে যাবেন, দলের পক্ষে কথা বলতে যাবেন? তিনি সাংবাদিক হিসেবে তো সর্বজন শ্রদ্ধেয়, প্রেস ক্লাবের সভাপতি, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, তার যে বর্ণাঢ্য ক্যারিয়ার, তারপর তিনি
এই সরকারের সাথে সম্পৃক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর সে প্রেস উপদেষ্টা হয়েছেন। প্রেস সচিব, সচিব না ঠিক, প্রেস উপদেষ্টা হলেন। আমার কলিগও ছিলেন। আমরা একসঙ্গে অবজারভারে আমি কিছুদিন ছিলাম। তার সঙ্গে আবার সহকর্মী রূপে প্রেস কাউন্সিলে ৩ বছর আমিও মেম্বার ছিলাম, তিনিও মেম্বার ছিলেন। তো এত মানে উচ্চ মার্গের মানুষ, এত উচ্চ মার্গের মানুষ, ইভেন বেটার দেন তারা মতিউর রহমান কিংবা মাহফুজুর নাম সাংবাদিক হিসেবে এদের চাইতেও অনেক মানে হাই প্রোফাইলের সাংবাদিক। এবং ইকবাল সুবহান চৌধুরীর মতো মানুষ কেবলমাত্র আওয়ামী লীগের ট্যাগ লাগার কারণে আমরা বলছি আমাদের ভালো লাগেনি। আচ্ছা, এখন তারা কি করেছেন? ওই জামানাতে কেউ একটা পত্রিকার ডিক্লারেশন নিয়েছেন, কেউ একটা টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন এবং ব্যবসায়ীদেরকে ম্যানেজ করে তারা সেই পত্রিকাগুলো চালিয়েছেন বা টেলিভিশনগুলো চালিয়েছেন এবং এটা পাওয়ার কারণে, কৃতজ্ঞতার কারণে আওয়ামী লীগের প্রশংসা তারা করতেন। এই তো, আর তো কোনো কাজ নাই। দ্বিতীয় কারণ হলো নামুল ইসলাম খান আপন যোগ্যতা বলে সব কিছু পেয়েছেন। তিনি হয়তো একটু ডিএফপির বেশি বিজ্ঞাপন-টিজ্ঞাপন পেতেন। এছাড়া মানে তার পুরো ক্যারিয়ারই নিজের মতো করে তিনি করেছেন। ফারজানা রূপা বা মুন্নী শাহ, কিন্তু মুন্নী শাহর বদনাম হয়েছে, তারপরে প্রভাস আমিনের বদনাম হয়েছে। কিন্তু প্রভাস আমিন ইজ 100% যাকে বলা হয় প্রফেশনাল সাংবাদিক। একদম 100%। ওর শুধু প্রশ্নটা ছাড়া ওর জীবনে আর কোনো নেতিবাচক দিক নেই। কেউ বলতে পারবে না। এতটা প্রফেশনাল সে। তো দুর্নীতি বলেন, অনিয়ম বলেন, ওই যে এটিএন নিউজ থেকে যেটা বেতন পেত সেটা। মুন্নী সাহা, তার ভাই প্রণব শাহ, তারা দল করেছে, সব কিছু করেছে। কিন্তু শেষ দিকে আসলে আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন ধরে তার গণভবনে ঢোকা নিষেধ, ভারতের সাথে সে নিষিদ্ধ ছিল। মানে তার আসলে জাতও গেছে, পেটও ভরেনি। তো যেহেতু মুন্নী শাহ বুদ্ধিমতী, সে ব্যবসা করেছে, সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়ে অনেক ব্যবসা করার সুযোগ আছে। তো এখন দেখা গেল তার সারা জীবনের ট্রানজ্যাকশন ৩০০ কোটি টাকার ট্রানজ্যাকশন হয়েছে। তো ৩০০ কোটি টাকার ট্রানজ্যাকশন হয়েছে, এটা টাকা না, মানে ট্রানজ্যাকশন আজ জমা দিয়েছে, কাল দিয়েছে, মিলিয়ে একটা হিসাব বানিয়ে দিয়েছে যে আপনার অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকার ট্রানজ্যাকশন হয়েছে। এখন মুন্নী সাহা বাদ। তো এনিওয়ে, তো ওই আমলে যা কিছু হয়েছে সেটা এখন কি হচ্ছে? ইউনূসের জামানাতে দেখা গেল জামাতের যে সকল মানে সাংবাদিক, বিএনপি যে সকল সাংবাদিক যারা মূলত প্রেস ক্লাব কেন্দ্রিক রাজনীতি করতেন, দু কলম ভালো করে লিখতে পারেন না, তাদের কোনো লেখা কোনো পত্রপত্রিকায় ছাপা হয়েছে, আর মানুষ মানে এই ধরনের এরা যে সাংবাদিক, প্রেস ক্লাবের লোকজন শুধু জানে, বাইরের লোক কিন্তু জানে না। আমি যে নামগুলো বললাম এর কন্টেম্পোরারি বিএনপিতে যারা ছিলেন, যেমন আতাউর সামাদ সাহেব ছিলেন, গিয়াস কামাল চৌধুরী ছিলেন, তো এদের সমপর্যায়ের বিএনপি এবং জামাতের একজন সাংবাদিকের নাম বলেন তো, এখন মুখস্থ বলেন যে তার লেখা আপনি পড়েছেন, এই লেখাটা আপনি বলতে পারেন। একমাত্র মাহমুদুর রহমান আমার দেশ সম্পাদক ছাড়া আর কার নাম আপনি বলতে পারবেন বলেন? আর জায়দিনের শফিক রেহমান। কিন্তু শফিক রেহমান, মাহমুদুর রহমান ইজ নো মোর। এখন সুবিধাভোগী নন। তারা তাদের মতো লড়াই সংগ্রাম আগেও যেভাবে করেছেন আওয়ামী লীগ জামানাতে, এখনও তারা এই লড়াই সংগ্রাম করেছেন। কিন্তু যে সমস্ত লোকজন শুধুমাত্র আওয়ামী লীগের বিএনপির জামানাতে, আগের বিএনপির জামানাতে বিএনপি করতো, ছাত্রলীগ করতো, কিন্তু সাংবাদিকতায় পেশায় আসছে, তারা এই ২ বছরের মধ্যে কেউ বসুন্ধরা দখল করেছে, কেউ যুগান্তর গ্রুপ এর যে সমস্ত টেলিভিশন, যমুনা টেলিভিশন, যুগান্তর দখল করেছে, কেউ সময় টিভি দখল করেছে, কেউ গ্লোবাল টিভি দখল করেছে, কেউ ৭১ টিভি দখল করেছে, সালমান এফ রহমানের সেই যাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট দখল করেছে, আরেক গ্রুপ দখল করেছে এখন টিভি, আরেক গ্রুপ দখল করেছে সেই ডিবিসি। মানে সব জায়গাতে দখল বাণিজ্য। দখল করে তারা ওই মালিকদেরকে শুষে প্রথমত একটা বড় অ্যামাউন্ট নিয়ে গেছে, তারা দখল করেছে। এরপর মাসে মাসে বিরাট একটা টাকা নিচ্ছে, প্রতি মাসে তারা ফুল টাইম একটা গাড়ি নিচ্ছে। গাড়ি নিয়ে এই টোটাল গ্রুপটি রীতিমতো ফ্রাঙ্কেনস্টাইনের দানব হয়ে গেছে। তারা সরকারের পক্ষে একটা ন্যারেটিভ এই মিডিয়া থেকে আজ পর্যন্ত বের করতে পারছে না। সরকারের পক্ষে একটা ভালো কথা, ভালো জিনিস তারা তৈরি করতে পারছে না। আর অন্যদিকে যে কারণে ন্যারেটিভ তৈরি হবে, সেই ন্যারেটিভের রাস্তাটা বন্ধ করে দিয়ে পুরো সমাজ একটা চাপা উত্তেজনা তৈরি করছে। যেমন ধরুন, আওয়ামী লীগের লোকদেরকে ডাকা যাবে না, সরকার বিরোধী কোনো ধরেন একটা পত্রিকার নাম আপনি ধরেন কালবেলার কথাই চিন্তা করেন। এখন
কালবেলাতে যদি সরকার বিরোধী একটা লেখা ছাপা হয়, সেখানে তারেক জিয়াকে, সরকারকে, অর্থমন্ত্রীকে, সময়টাকে ধরেন একেবারে নির্বিচারে ইন রিটেইন তথ্য প্রমাণ সহ একজন লোক একটা লেখা লিখল। আওয়ামী লীগের জমানাতে এরকম অসংখ্য লেখা আমি শেখ হাসিনাকে নিয়ে লিখেছি, সবাইকে নিয়ে লিখেছি। এমনকি ধরেন শেখ হাসিনা মানে এমনও অবস্থা ছিল যে দৈনিক নয়াদিগন্তে এমন সব ভয়ঙ্কর লেখা লিখেছি যে আগামী দিনে বঙ্গবন্ধুকে আর জাতির পিতা হিসেবে বিএনপি রাখবে না। বঙ্গবন্ধুকে জাতির পিতাকে বাদ দেওয়ার পরিবর্তে তারা বাংলাদেশি জাতীয়তাবাদ তৈরি করবে। এটা আমি 2016-17 সনের দিকে লিখেছি যে তারেক রহমান যদি কোনো ক্ষমতা আসে তাহলে সে তার পিতাকে বাংলাদেশি জাতীয়তাবাদের জনক হিসেবে সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। চিন্তা করেন শেখ হাসিনার জমানাতে সেই কথা লিখেছি। আজকের দিনে দেখলাম একটা লিডিং পত্রিকার একটা জিনিস হলো, একটা পত্রিকাতে এক ভদ্রলোক কলামিস্ট, নাম কলামিস্ট, সে শুধু এক জায়গায় লিখেছে শেষের একটা প্যারা লিখেছে যে শেখ হাসিনার 3টি সরকারের নাম ছিল। প্রথম সরকার ছিল বিনা ভোটের সরকার 14তে, এরপর ছিল রাতের ভোটের সরকার, তারপর ছিল আমি নামের সরকার। একইভাবে এখন আমি এবং মামুদের সরকার, সংসদ, এই কথাটা শুরু হয়ে গেছে। এই আমি এবং মামুদের সরকার কতদিন চলবে, কি পরিণতিতে যাবে, এটা আল্লাহ জানে। এই কনক্লুশনে খালি এই কথাটা বলার কারণে সেই বিএনপির এই সকল পান্ডারা রাত্রি 12টার সময় এই পেস্টিং থেকে মানে ছাপা হয়ে যাবে, শুধু ছাপাখানায় যাবে, প্লেট বানাবে, ওই অবস্থায় ওই লেখা ওখান থেকে তাদেরকে ছিঁড়ে এই দলবাজি প্রমাণ করতে হবে। বোঝার চেষ্টা করেন, এইরকম দলবাজি চলতেছে। প্রেস ক্লাবে নির্বাচন হয়নি, এখানে যাকে সভাপতি বানানো হয়েছে, আচ্ছা বলেন তো, ঢাকা প্রেস ক্লাবের মতো, জাতীয় ন্যাশনাল প্রেস ক্লাবের মতো একটা জায়গাতে নির্বাচিত সভাপতি নেই, সেখানে ইলেকশন হচ্ছে না। এরপরে মানবাধিকার কমিশনে পুরো কমিশন পদত্যাগ করলো, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিয়োজিত হয়নি, অথচ মানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হয়ে গেছে। তো এই বিষয়গুলো মানে যখনই আপনি মিডিয়াতে, পত্রপত্রিকাতে এই অভিযোগগুলো তুলবেন, তখনই কি করবেন, এই অভিযোগগুলো মোকাবেলা করার জন্য বিএনপির যারা লোকজন তারা ঝাঁপিয়ে পড়বেন। যদি মোকাবেলা করতে পারেন ভালো, আর মোকাবেলা না করতে পারেন সংশোধন হবে, সরকার টিকে যাবে। কিন্তু যখন আপনি পুরো সমস্যাটাকে ধামাচাপা দিবেন, তখনই হতাশা তৈরি হবে, সন্ত্রাস তৈরি হবে এবং সরকারের পতন হবে। তো এই যে নির্বোধ যে সকল সাংবাদিক নামধারী পান্ডা যারা এই বড় বড় টেলিভিশন মিডিয়া, পত্রিকা হাউসগুলো, যে পত্রিকা হাউসগুলোর প্রতিষ্ঠা করার জন্য মানে সাংবাদিকরা মাথার ঘাম পায়ে ফেলেছে, কর্পোরেট হাউসগুলো শত শত কোটি টাকা ব্যয় করেছে, তাদের স্বার্থ আছে, কিন্তু তারপরে তারা তো এই কাজগুলো করেছে। সেখানে কর্পোরেট হাউসগুলোর স্বার্থ রক্ষিত হয়েছে, তার সঙ্গে সঙ্গে অনেক ন্যাশনাল ইস্যু সেখানে আলোচিত হয়েছে। তো সেই জায়গাগুলোতে এই বিএনপির পান্ডারা সেখানে ঢুকে এই পুরো সংবাদপত্র জগৎটাকে যেভাবে কলুষিত করে ফেলেছে, এর ফলে জনাব তারেক রহমান এবং তার সরকারের জন্য সামনে যে বাধা, বিঘ্ন, মানে পুরো রাস্তাটাই মানে বন্ধ করে দিচ্ছে তারা। গণতন্ত্রের রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। এটাকে বলা হয় ফোর্থ স্টেট, চতুর্থ রাষ্ট্র। এই পুরো রাষ্ট্রের কাঠামোটাকে ভেঙে চুরমার করে দিয়েছে এই নব্য ফারজানা রূপা যারা আছে তারা। ফলে এই নব্য ফারজানা রূপা বা মোজাম্মেল বাবু বা যারা আছে, তারা আগের যে ফারজানা রূপাদেরকে যদি আপনি ফেরেশতা এদের সাথে তুলনা করেন, তাহলে আগের ফারজানা রূপা আছে তাদেরকে মনে হবে এরা ফেরেশতা, আসেন ফারজানা রূপার পা ধরে সালাম করি। আর এখন যারা যে কাজগুলো করছে, এরা পুরো দেশ জাতিকে অন্ধকার করছে, সরকারকে অন্ধকারের মধ্যে ফেলছে, তারেক রহমানকে বিপদের মধ্যে ফেলছে, বিকজ ডিউ টু ইগনোরেন্স। এরা লেখাপড়া জানে না, এরা লিখতে জানে না, এরা পড়তে জানে না, এরা সভ্য কোনো সমাজে মিশেনি, এরা ভালো করে কোটটাই পড়েনি, এরা 17 বছর অভুক্ত ছিল, রোগাক্রান্ত ছিল, এবং এদের এই হঠাৎ করে গত 2 বছরে এদের এতটা চর্বি জমে গেছে
বিভিন্ন কর্পোরেট হাউস থেকে, মিডিয়া হাউস থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা এই টাকা পয়সা নিয়ে এক একজন মেদ হয়ে গেছে। একজন সাংবাদিক কথা বলে, যেমন দেখা গেল সে তার সংসার চলতো না, হেঁটে হেঁটে বেড়াতো। সে তা এখন এই জমানাতে দুটো সেই ল্যান্ড ক্রুজার প্রাডো ব্যবহার করে। দুটো কোম্পানির মানে কর্পোরেট হাউসের সে উপদেষ্টা। তো সেই হিসেবে সে দুটো কোম্পানি থেকে দুটো প্রাডো গাড়ি ব্যবহার করে। দুটো হাউস থেকে ৫ লাখ, ৫ লাখ, ১০ লাখ টাকা সে প্রতি মাসে নেয়। নিয়ে দুটো হাউসের কোথাও যায় না, সারাদিন প্রেস ক্লাবে ঘোরাফেরা করে। এরকম কয়জনের নাম আমি বলবো, সবাই জানে। এবং এটা নিয়ে বিএনপি যারা সত্যিকার অর্থে সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, লেখেন, বলেন ভালো, তাদের মধ্যে যে বিক্ষোভ চলছে, আর অন্যদিকে আওয়ামী লীগের লোকজন যেভাবে মুখ টিপে টিপে হাসছে, এটার পরিণতি সরকারের জন্য কতটা খারাপ পরিণতি বয়ে নিয়ে আসে, খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।